ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় স্থানীয় শাসন। বাংলাদেশের স্থানীয় শাসন কাঠামো। স্থানীয় শাসন স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? উপজেলা প্রশাসন। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার বলতে আমরা বুঝি যে সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে। সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে। জিডিএ স্কুল। স্থানীয় সরকার বলতে আমরা বুঝি সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে। উক্তিটি হচ্ছে জিডিএ স্কুল। কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে? কেন্দ্রীয় সরকার। কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে? কেন্দ্রীয় সরকার। গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসনকে কী বলে? স্থানীয় শাসন। গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসনকে কী বলে? স্থানীয় শাসন। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। উক্তিটি হচ্ছে E.L. হেলজেক। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। এটি বলেছেন E.L. হেলজেক। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। উক্তিটি হল E.L. হেলজেক। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। উক্তিটি হচ্ছে E.L. হেলজেক। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় কিসের মাধ্যমে? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় আইনের মাধ্যমে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় আইনের মাধ্যমে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় আইনের মাধ্যমে। 1983 সাল পর্যন্ত বাংলাদেশের জেলার সংখ্যা কত ছিল? 1983 সাল পর্যন্ত বাংলাদেশের জেলার সংখ্যা ছিল 22টি। 1983 সাল পর্যন্ত বাংলাদেশে জেলার সংখ্যা কত ছিল? 1983 সাল পর্যন্ত বাংলাদেশের জেলার সংখ্যা ছিল 22টি। স্থানীয় সরকার কিসের অংশ? স্থানীয় সরকার জাতীয় সরকারের অংশ। স্থানীয় সরকার কিসের অংশ? স্থানীয় সরকার জাতীয় সরকারের অংশ। স্থানীয় সরকার কিসের অংশ? স্থানীয় সরকার জাতীয় সরকারের অংশ। স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে কোথায়? বাংলাদেশ সংবিধানে। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে কোথায়? বাংলাদেশ সংবিধানে। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানে। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে কোথায়? বাংলাদেশ সংবিধানে। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানে। স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসন হলো জনপ্রতিনিধিদের শাসন। 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 বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন স্বায়ত্তশাসিত। বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন স্বায়ত্তশাসিত। বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন স্বায়ত্তশাসিত।
স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর হলো উপজেলা। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর হলো উপজেলা। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর হলো উপজেলা। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর হলো উপজেলা। এরপর হলো স্থানীয় সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান হওয়া উচিত? স্থানীয় জনগণের মাধ্যমে। স্থানীয় সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান হওয়া উচিত? স্থানীয় জনগণের মাধ্যমে। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের মাধ্যমে। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের মাধ্যমে। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সাহিত্য শাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রম অংশগ্রহণের সুযোগ পায়? সরকারি কার্যক্রম। স্থানীয় সাহিত্য শাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়? সরকারি কার্যক্রম। স্থানীয় সাহিত্য শাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়? সরকারি কার্যক্রম। কোন সরকারকে গণতন্ত্রের সদন বলা হয়? কোন সরকারকে গণতন্ত্রের সদন বলা হয়? গ. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে। কোন সরকারকে গণতন্ত্রের মাতৃসনদ বলা হয়? কোন সরকারকে গণতন্ত্রের মাতৃসনদ বলা হয়? সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে। কোন সরকারকে গণতন্ত্রের মাতৃসনদ বলা হয়? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হবে, কেননা জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি পায়, রাজনৈতিক চেতনা এবং শিক্ষার প্রসার ঘটে। 1, 2, 3। ইউনিয়ন পরিষদের মেয়াদ বা কার্যকাল কত? 5 বছর। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত? ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 13 জন। ইউনিয়ন পরিষদের মেয়াদ বা কার্যকাল কত বছর? ইউনিয়ন পরিষদের মেয়াদ বা কার্যকাল 5 বছর। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত? ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কতজন? ইউনিয়ন পরিষদে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা 3 জন। ইউনিয়ন পরিষদে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য কি? ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রামে শ্রীবৃদ্ধি করা। ইউনিয়ন পরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামের শ্রীবৃদ্ধি করা। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কবে? ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় 1883 সালে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কবে? 1983 সালে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কবে? 1983 সালে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1983 সালে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1983 সালে। দিগন্ত মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছে। তার এই পদে বাংলাদেশের প্রথম নির্বাচিত হয়েছিল কত সালে? 1980 সালে, 1977 সালে। দিগন্ত মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছে। তার এই পদে বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল কত সালে? 1977 সালে। 1977 সালে। ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় প্রথম 1977 সালে।
কত সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন? ঘ 1997 সালের পর থেকে। 1997 সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। 1997 সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। 1997 সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। 1997 সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে: 1.3 ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের উপর, হাটবাজার ও জনমহলের উপর। ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে: ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের উপর, হাটবাজার ও জনমহলের উপর। ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে: ঘরবাড়ির মূল্য এবং জমির উপর, জমির আয়ের উপর, হাটবাজার এবং জনমহলের উপর। 1.3 রহিমা পারিবারিক কলহের কারণে বাবার বাড়ি চলে যায়। রহিমার স্বামী বিষয়টি মীমাংসা করতে না পেরে স্থানীয় চেয়ারম্যান সাহেবের দ্বারস্থ হন। চেয়ারম্যান সাহেব উভয় পরিবারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেন। উদ্দীপকে উল্লেখিত বিষয়টির মীমাংসা করা চেয়ারম্যান সাহেবের কোন ধরনের কাজ? সেটা হচ্ছে বিচার এবং সালিশমূলক। চেয়ারম্যান সাহেবের এরূপ উদ্যোগ সামাজিক স্থিতিশীলতা রক্ষা করে। পৌরসভা গঠন ও কার্যাবলী। পৌরসভা নির্বাচনের প্রধানের পদবি কী? পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী? পৌর মেয়র। পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী? পৌর মেয়র। পৌরসভার সূচনা হয় কত সালে? পৌরসভার সূচনা হয় 1857 সালে। পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী? পৌর মেয়র। পৌরসভার সূচনা হয় কত সালে? পৌরসভার সূচনা হয় 1857 সালে। পৌরসভার সূচনা হয় কত সালে? পৌরসভার সূচনা হয় 1857 সালে। বাংলাদেশে বর্তমান পৌরসভার সংখ্যা কত? বাংলাদেশে বর্তমান পৌরসভার সংখ্যা প্রায় 319টি। পৌরসভা জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত নিচের কোনটি? মশক নিধন। পৌরসভার জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত নিচের কোনটি? মশক নিধন। পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি হচ্ছে পৌর মেয়র। পৌরসভার সূচনা হয় 1857 সালে। বাংলাদেশে বর্তমান পৌরসভার সংখ্যা 319টি। বাংলাদেশে বর্তমান পৌরসভার সংখ্যা 319টি। পৌরসভার জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত মশক নিধন পৌরসভার কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? পৌরসভা হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। পৌরসভা কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। পৌরসভার প্রধান কাজ কোনটি? পৌরসভার প্রধান কাজ হচ্ছে জনকল্যাণমূলক। পৌরসভার প্রধান কাজ কোনটি? পৌরসভার প্রধান কাজ জনকল্যাণমূলক। পৌরসভার বিচার কমিটি কত সদস্য নিয়ে গঠিত? পৌরসভার বিচার কমিটি 5 জন সদস্য নিয়ে গঠিত। পৌরসভার বিচার কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? পৌরসভার বিচার কমিটি 5 জন সদস্য নিয়ে গঠিত। বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ে কী ধরনের কার্যাবলী পৌরসভার উদ্যোগে গৃহীত হয়? ডাস্টবিন, ড্রেন, চিকিৎসা কেন্দ্র স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ক কী ধরনের কার্যাবলী পৌরসভার উদ্যোগে গৃহীত হয়? ডাস্টবিন ও ড্রেন নির্মাণ, চিকিৎসা কেন্দ্র স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ক কী ধরনের কার্যাবলী পৌরসভার উদ্যোগে গৃহীত হয়? ডাস্টবিন ও ড্রেন নির্মাণ, চিকিৎসা কেন্দ্র স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ক কী ধরনের কার্যাবলী পৌরসভার উদ্যোগে গৃহীত হয়? ডাস্টবিন ও ড্রেন নির্মাণ, চিকিৎসা কেন্দ্র স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। কত সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হন? 1993 সালে। কত সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র
প্রত্যক্ষভাবে নির্বাচিত হন 1993 সালের। 1993 সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। 1993 সালের আইন অনুযায়ী 1993 সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন। 1993 সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন। 1993 সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন। পৌরসভার মনোনীত মহিলা কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলরদের কত অংশ হবে? ক 10/1 পৌরসভার মনোনীত মহিলা নির্বাচিত কাউন্সিলরদের কত অংশ হবে? 10/1 পৌরসভার মনোনীত মহিলা নির্বাচিত কাউন্সিলরদের কত অংশ হবে? 10/1 এরপর হচ্ছে আইনসঙ্গত কারণ ব্যতীত পৌরসভার কয়টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকলে মেয়র বা কাউন্সিলরকে পদচ্যুত করা হবে? 3টি। আইনসঙ্গত কারণ ব্যতীত পৌরসভার কয়টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকলে মেয়র বা কাউন্সিলরকে পদচ্যুত করা হবে? 3টি। আইনসঙ্গত কারণে পৌরসভার 3টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকলে মেয়র বা কাউন্সিলরকে পদচ্যুত করা হবে। পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারণ হয় 1-3 আয়তনের ভিত্তিতে এবং লোকসংখ্যার ভিত্তিতে। পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় আয়তনের ভিত্তিতে এবং লোকসংখ্যার ভিত্তিতে। পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় আয়তনের ভিত্তিতে এবং লোকসংখ্যার ভিত্তিতে। পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় আয়তনের ভিত্তিতে এবং লোকসংখ্যার ভিত্তিতে। উদ্দীপকটি পড়ো 43-44 নং প্রশ্ন উত্তর দাও। করিম সাহেব রূপকানিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তিনি সকল শ্রেণী পেশার জনগণকে সম্পৃক্ত করে এলাকায় আয়ের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, নলকূপ স্থাপন, বিচার সালিস সম্পাদন সহ নানান উন্নয়নমূলক কাজ করেন। তার প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনাই জনকল্যাণ নিশ্চিত হয়েছে। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী তা হচ্ছে সদস্য। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী সদস্য। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী সদস্য। করিম সাহেব রূপকানিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তিনি সকল শ্রেণী পেশার জনগণকে সম্পৃক্ত করে এলাকার আয়ের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, নলকূপ স্থাপন, বিচার সালিস সম্পাদন সহ নানান উন্নয়নমূলক কাজ করেন। তার প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনায় জনকল্যাণ নিশ্চিত হয়েছে। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী তা হল সদস্য। করিম সাহেবের এই রকম ভূমিকার ফলে এলাকা বিকাশ সহায়ক হবে 1, 2, 3 বিচার কার্যে অংশগ্রহণ করতে পারে, রাজনৈতিক শিক্ষা লাভ করতে পারে, স্থানীয় শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে। করিম সাহেব এই রকম ভূমিকার ফলে এলাকার দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে সহায়ক হবে, বিচার কার্যে অংশগ্রহণ করতে পারে, রাজনৈতিক শিক্ষা লাভ করতে পারে, স্থানীয় শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে। উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী। নিচের কোন সংস্থার মহিলা ভাইস চেয়ারম্যান পদ রয়েছে? ক উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে সচিব, অফিস সহকারী, গ্রাম পুলিশ। প্রশ্ন চিহ্নিত স্থানে প্রতিনিধি সদস্য সংখ্যা কতজন? 12 জন। প্রশ্ন প্রতিনিধি চেয়ারম্যান প্রতিনিধি 12 জন। উপজেলা পরিষদের জনগণের ভোটে কতজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন? 2 জন। উপজেলা পরিষদে জনগণের ভোটে কতজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন? 2 জন। উপজেলা পরিষদে জনগণের ভোটে কতজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন? 2 জন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। কত সালে থানাকে উপজেলায় নামকরণ করা হয়? 1983 সালে।
কত সালে থানাকে উপজেলা নামকরণ করা হয়? 1983 সালে। কত সালে থানাকে উপজেলায় নামকরণ করা হয়? 1983 সালে। কত সালে থানাকে উপজেলা নামকরণ করা হয়? 1983 সালে। কত সালে থানাকে উপজেলায় নামকরণ করা হয়? 1983 সালে। 1983 সালে। প্রশাসনিক দিক থেকে উপজেলার নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য? অতিরিক্ত জেলা প্রশাসক। প্রশাসনিক দিক থেকে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য? অতিরিক্ত জেলা প্রশাসকের সমতুল্য। প্রশাসনিক দিক থেকে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য? অতিরিক্ত জেলা প্রশাসক। প্রশাসনিক দিক থেকে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য? অতিরিক্ত জেলা প্রশাসক। উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা নারী সদস্যগণকে ন্যূনতম কতটি সভায় উপস্থিত থাকতে হবে? 9টি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা নারী সদস্যগণকে ন্যূনতম কতটি সভায় উপস্থিত থাকতে হবে? 9টি। কত সালে থানাকে উপজেলার নামকরণ করা হয়? 1983 সালে। অতিরিক্ত জেলা প্রশাসকের সমতুল্য। উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নারী সদস্যগণকে ন্যূনতম কতটি সভায় উপস্থিত থাকতে হবে? 9টি। সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের শহর কেন্দ্রিক সংগঠন কোনটি? সিটি কর্পোরেশন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের শহর কেন্দ্রিক সংগঠন কোনটি? সিটি কর্পোরেশন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের শহর কেন্দ্রিক সংগঠন কোনটি? সিটি কর্পোরেশন। একটি সংস্থার মেয়র নির্বাচিত হয়েছেন আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এই সংস্থার মেয়র ও কাউন্সিলর হতে পারবেন। এই সংস্থার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সিটি কর্পোরেশন। একটি সংস্থার মেয়র নির্বাচিত হয়েছেন আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এই সংস্থার মেয়র ও কাউন্সিলর হতে পারবেন। এই সংস্থার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন সংস্থার মেয়র নির্বাচিত হয়েছেন আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এই সংস্থার মেয়র ও কাউন্সিলর হতে পারবেন। এই সংস্থার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সিটি কর্পোরেশন। কয়েকটি সংস্থার মেয়র নির্বাচিত হয়েছেন আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এই সংস্থার মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হতে পারবেন। এই সংস্থার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সেটা হচ্ছে সিটি কর্পোরেশন। বাংলাদেশে সিটি কর্পোরেশন রয়েছে 11টি। সিটি কর্পোরেশন নির্বাচিত প্রধানের পদবি হচ্ছে সিটি মেয়র। এরপর হচ্ছে সিলেট একটি সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মেয়র। সিটি কর্পোরেশনের হিসেবে সিলেট কী ধরনের প্রতিষ্ঠান? স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিলেট একটি সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মেয়র। সিটি কর্পোরেশন হিসেবে সিলেট কী ধরনের প্রতিষ্ঠান? সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিদ্যুৎ বোর্ড, ওয়াসা ও অন্যান্য সরকারি সংস্থার সহায়তা লাভ করে থাকে নিচের কোনটি? সেটা হচ্ছে সিটি কর্পোরেশন। বিদ্যুৎ বোর্ড, ওয়াসা অন্যান্য সরকারি সংস্থার সহায়তা লাভ করে থাকে নিচের কোনটি? সিটি কর্পোরেশন। বিদ্যুৎ বোর্ড, ওয়াসা ও অন্যান্য সরকারি সংস্থার সহায়তা লাভ করে থাকে নিচের কোনটি? সিটি কর্পোরেশন। বিদ্যুৎ বোর্ড, ওয়াসা অন্যান্য সরকারি সংস্থার সহায়তা লাভ করে থাকে নিচের কোনটি? সিটি কর্পোরেশন। মেয়র ও কাউন্সিলরগণ কয় বছরের জন্য নির্বাচিত হন? মেয়র ও কাউন্সিলরগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। মেয়র ও কাউন্সিলরগণ কয় বছরের জন্য নির্বাচিত হন? মেয়র ও কাউন্সিলরগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। মেয়র ও কাউন্সিলরগণ কয় বছরের জন্য নির্বাচিত হন? মেয়র ও কাউন্সিলরগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনস্বাস্থ্য রক্ষায়, শান্তি শৃঙ্খলা রক্ষায়, স্থানীয় শাসন সংক্রান্ত কাজে। 2 সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনস্বাস্থ্য রক্ষায়। 2 হতে শান্তি শৃঙ্খলা রক্ষায়। সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনস্বাস্থ্য রক্ষায়, শান্তি শৃঙ্খলা রক্ষায়।
সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনস্বাস্থ্য রক্ষায়, শান্তি শৃঙ্খলা রক্ষায়। পার্বত্য আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। পার্বত্য এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। পার্বত্য এলাকায় অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। পার্বত্য এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। পার্বত্য এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। 1997 সালের 2 ডিসেম্বর। পার্বত্য এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। 1991 সালে পার্বত্য চট্টগ্রাম মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল ও উপজাতি? 9 ভাগ। 1951 সালে পার্বত্য চট্টগ্রাম মোট জনসংখ্যার শতকরা 9 ভাগ ছিল ও উপজাতি। 1951 সালে পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার শতকরা 9 ভাগ ছিল উপজাতীয়। 1951 সালে পার্বত্য চট্টগ্রাম মোট জনসংখ্যার শতকরা 9 ভাগ ছিল উপজাতীয়। পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর কোথায় ছিল? পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর ছিল চন্দ্রঘোনা। পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর কোথায় ছিল? পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর ছিল চন্দ্রঘোনা। পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর ছিল চন্দ্রঘোনা। কত সালে আইনে পার্বত্য চট্টগ্রামকে এলাকাকে এক্সক্লুসিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? কত সালের আইনে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এক্সক্লুসিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? 1935 সালের আইনে। কত সালের আইনে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এক্সক্লুসিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? 1935 সালের আইনে। কত সালের আইনে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এক্সক্লুসিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? 1935 সালের আইনে। কত সালের আইনে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এক্সক্লুসিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়? 1935 সালের আইনে। 1989 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে কয়টি পৃথক স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত আইন পাস হয়? 1989 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে কয়টি পৃথক স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত আইন পাস হয়? সেটা হচ্ছে 3টি। বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও ভূমিকা। এনজিও উপার্জিত আয় কোন কাজে ব্যয় হয়? গ. জনকল্যাণমূলক কাজে। এনজিওর উপার্জিত আয় কোন কাজে ব্যয় হয়? জনকল্যাণমূলক কাজে। এনজিওর উপার্জিত আয় কোন কাজে ব্যয় হয়? জনকল্যাণমূলক কাজে। কোনটি বাংলাদেশের এনজিও? সেটা হচ্ছে আশা। সমাজ অধিদপ্তরের অধীনে কয়টি এনজিও রয়েছে? সমাজসেবা অধিদপ্তরের অধীনে 56,000 এনজিও রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে কয়টি এনজিও রয়েছে? সমাজসেবা অধিদপ্তরের অধীনে 56,000 এনজিও রয়েছে। 56,000। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 56,000 এনজিও রয়েছে। দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কোনটি প্রথম স্থানে রয়েছে? দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কোনটি প্রথম স্থানে রয়েছে? গ্রামীণ ব্যাংক। দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কোনটি প্রথম স্থানে রয়েছে? গ্রামীণ ব্যাংক। দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কোনটি প্রথম স্থানে রয়েছে? গ্রামীণ ব্যাংক। মানবাধিকার রক্ষায় কাজ করছে কতটি এনজিও? মানবাধিকার রক্ষায় কাজ করছে 65টি এনজিও। মানবাধিকার রক্ষায় কাজ করছে কতটি এনজিও? মানবাধিকার রক্ষায় কাজ করছে 65টি এনজিও। মানবাধিকার রক্ষায় কাজ করছে 65টি এনজিও। দুর্যোগের সময় ব্র্যাক কোনটির মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে? ICRESS। দুর্যোগের সময় ব্র্যাক কোনটির মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে? সেটা হচ্ছে ICRESS। বাংলাদেশে কর্মরত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হলো খ. 1-3 ডানিডা এবং সুইচ 8। বাংলাদেশে কর্মরত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হলো ডানিডা এবং সুইচ 8। বাংলাদেশে কর্মরত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হলো ডানিডা এবং সুইচ 8।
উদ্দীপকের সেলিনা কোন ধরনের সংস্থায় চাকরি করে? উদ্দীপকের সেলিনা এনজিও। সেলিনা একটি সংস্থায় চাকরি করে যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি সরকারি নয়। উদ্দীপকের সেলিনা কোন ধরনের সংস্থায় চাকরি করে? সেটা হচ্ছে এনজিও। উক্ত সংস্থাটির ভূমিকা হলো ক 1-2 দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়নে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ এবং বাংলাদেশের কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী। কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলী কী দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে সংসদের আইন দ্বারা। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে? 137 নং অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশে কর্ম কমিশন গঠিত হয়েছে। সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে। কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? রাষ্ট্রপতি। কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের প্রধানকে? চেয়ারম্যান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধানকে? চেয়ারম্যান। বাংলাদেশ সংবিধানের অনুসারে সকল ক্ষমতার মালিককে? জনগণ। সরকারি কর্ম কমিশনকে কোনো একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? সরকারি কর্ম কমিশনকে কোনো একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? ক দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি। কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? সরকারি কর্ম কমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি। কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর? 65 বছর। কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল 65 বছর। কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল 65 বছর। কর্ম কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করেন? গ জাতীয় সংসদ। কর্ম কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করেন? জাতীয় সংসদ। স্পয়েল সিস্টেম কি? স্পয়েল সিস্টেম হচ্ছে দলীয় সুযোগ। স্পয়েল সিস্টেম হচ্ছে দলীয় সুযোগ। বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে? সেটা হচ্ছে বিচার বিভাগ। বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে? বিচার বিভাগ। বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে? বিচার বিভাগ। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব কার? আইন বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তাদের। বাংলাদেশের কর্মবিভাগকে কয়টি ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের কর্মবিভাগকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের কর্মবিভাগকে 2 ভাগে ভাগ করা যায়। 1972 সালের বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে? 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি। 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে? 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশনের নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি। 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের রাষ্ট্রপতি কত নং অধ্যাদেশ ছিল? গ 57 নং। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল? 57 নং। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল? 57 নং। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল? 57 নং। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের উপর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকে? খ 5 বছর। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকবেন? 5 বছর। কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন? রাষ্ট্রপতিকে। কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন? রাষ্ট্রপতিকে। মুজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে, সে সরকারি কাজে কী সমস্যা তৈরি করেছে? সেটা হচ্ছে দলপ্রীতি। মুজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে, সে সরকারি কাজে কী সমস্যা তৈরি করেছে? দলপ্রীতি। কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? সভাপতি নিয়োগে। কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? সভাপতি নিয়োগে। কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? সভাপতি নিয়োগে।
কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? সভাপতি নিয়োগে। এরপর হচ্ছে কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি? সুষ্ঠু ব্যবস্থাপনা। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি? সুষ্ঠু ব্যবস্থাপনা। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি? সুষ্ঠু ব্যবস্থাপনা। সরকারি কর্ম কমিশনের সভাপতি অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এই কথাটি বলা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে? 140 নম্বর অনুচ্ছেদে। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এই কথাটি বলা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে? 140 নং অনুচ্ছেদে। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য